আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কেন এসেছি। তা হচ্ছে আপনাদের 50তম বিসিএস। আপনারা শুনলে অবাক হবেন, যখন 50তম বিসিএস এর সার্কুলারটা প্রথম আসলো অর্থাৎ 26শে নভেম্বর, তখন পদ সংখ্যা ছিল 1755টি অর্থাৎ ক্যাডার পদ, এবং নন ক্যাডার পদ ছিল 395টি। নন ক্যাডার পদ আগের মতনই আছে, কিন্তু এই 2-1 দিন আগে ক্যাডার পদটাকে মানে 1755 থেকে 5টা পদ বাড়িয়ে 1760 করা হয়েছে। যারা আমার কথা শুনে অবাক হচ্ছেন তারা একটু এখন যে পিএসসির ওয়েবসাইটে যে দেখতে পারেন, এবং 26 তারিখে যা দিয়েছিল সেটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলে বা বিভিন্ন জায়গায় যদি কোনো ফেসবুক গ্রুপ বা মানে আপনার পেজেও যদি দেখেন, দেখবেন যে 1755টা ছিল। এটা একটা মজার বিষয়। তো এখানে আমি এটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করে নিলাম। এখন আলোচনার যে বিষয়বস্তু তা হচ্ছে, ফার্স্টে বা প্রথম দিকে আমরা যেটা দেখব তা হচ্ছে কোন কোন মানে ক্যাডার পদের সংখ্যা কয়টা, অর্থাৎ কতজনকে নেওয়া হবে, কোন ক্যাডারে কতজনকে নেওয়া হবে, এটা ফার্স্টে আমরা দেখব। এরপরে আমরা যাব হচ্ছে আপনি ক্যাডার চয়েস কিভাবে দিবেন সেখানে, এবং তারপরে সবার শেষে যাব হচ্ছে আবেদনপত্র যখন আপনারা আবেদন করবেন কোথায় কোথায় কি কি করবেন এবং কি কি করবেন না, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো সবার আগে আমি চলে যাচ্ছি হচ্ছে, আপনারা একটু স্ক্রিনের দিকে দেখেন, তা হচ্ছে একটু দেখেন এইটা, অর্থাৎ ক্যাডার পদে কোথায় কোথায় কতজনকে নেওয়া হবে একটু খেয়াল করেন। আমি খুব দ্রুতই এটা শেষ করার চেষ্টা করবো যাতে করে আপনারা বুঝতে পারেন, এটা আপনাদের জানা দরকার, তাহলে আপনাদের ক্যাডার চয়েস দিতে সহজ হবে। খেয়াল করেন, প্রশাসনে 200 জন, পররাষ্ট্রে জেনারেল ক্যাডারের ভিতরে পররাষ্ট্রে 15 জন, পুলিশে 50 জন, আনসার 13 জন, নিরীক্ষা ও হিসাব অর্থাৎ অডিট সেটাতে হচ্ছে 4 জন, কর 57 জন, শুল্ক ও আবগারি 40 জন, সমবায় 9 জন, রেলওয়েতে 1 জন অর্থাৎ রেলওয়ে ও বাণিজ্যিক, যেটা প্রকৌশলী না, রেলওয়ে ও বাণিজ্যিক 1 জন, তথ্য ক্যাডারে সেখানে হচ্ছে 3টা ভাগ আছে। আপনারা এটা পরবর্তীতে সার্কুলার থেকে দেখে নেবেন, যে যেমন কোড সংখ্যা হচ্ছে আপনার 121-এ তাদের কোন ধরনের তাদের যোগ্যতা লাগবে সেটা দেওয়া আছে কিনা, কীরকম কি কোথায় কি, এটা আপনারা দেখে সেখান থেকে বুঝতে পারবেন। তো 121 নম্বর কোডে হচ্ছে 5 জন, 122 নম্বর কোডে 7 জন এবং 123 নম্বর কোডে 2 জন, অর্থাৎ মোটামুটিভাবে তথ্য ক্যাডারে হচ্ছে 5 আর 7 12 আর 2 14 জন। ডাক ক্যাডারে আছে হচ্ছে 8 জন, পরিবার পরিকল্পনাতে 36 জন, এবং যে খাদ্য ক্যাডার যেটা সেখানে 5 জন। এই মোট 452 জনকে নেওয়া হবে হচ্ছে জেনারেল ক্যাডারে। ঠিক আছে, এবার আসেন টেকনিক্যাল ক্যাডারে কতজনকে নেওয়া হবে। তো দেখেন, টেকনিক্যালে প্রথমে হচ্ছে পরিসংখ্যানে হচ্ছে আপনার 1 জন, তথ্য অর্থাৎ যেটা বেতারের যে ক্যাডারটা সেটাতে হচ্ছে 33 জন, জনস্বাস্থ্য প্রকৌশলে 22 জন, বনে অর্থাৎ বন যেটা ফরেস্ট এখানে 12 জন, মৎস্যতে 55 জন, স্বাস্থ্যতে 650 জন অর্থাৎ যারা ডাক্তার হবেন টেকনিক্যাল ক্যাডারে 655 জন, সব থেকে বেশি সংখ্যক এখানেই দেওয়া অর্থাৎ ডাক্তারদের 650 জন, আনবিলিভেবল। যা হোক, পরিবার পরিকল্পনাতে 48 জন। এই পরিবার পরিকল্পনা কিন্তু জেনারেলও ছিল, জেনারেলে কী কী চাহিদা চাইছে, রিকোয়ারমেন্ট কি সেটা দেখবেন, আর এই যে টেকনিক্যালে সেখানে কী কী রিকোয়ারমেন্ট সেটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা জেনারেল এবং কোনটা টেকনিক্যাল। ঠিক আছে, পরিবার পরিকল্পনা একই যেহেতু বিষয়। খাদ্য এখানে জেনারেলও আছে আবার খাদ্য টেকনিক্যালও আছে। খাদ্যে 7 জন, কোডটা আলাদা আছে, বুঝছেন? এই কোড দেখলে বুঝতে পারবেন কোনটা টেকনিক্যাল কোড কোনটা জেনারেল কোড। জেনারেল কোডগুলো হচ্ছে 1 দিয়ে শুরু হয় সাধারণত। যা হোক, এবার দেখেন পশু সম্পদে আছে হচ্ছে মোট 10 জন অর্থাৎ 270 নম্বর কোডে 8 জন এবং 281 নম্বর কোডে 2 জন। কারিগরি শিক্ষাতে আছে হচ্ছে 21 জন। এখানে কোডগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, অনেকগুলো কোড দেখে নিন। সাধারণ শিক্ষা অর্থাৎ মাদ্রাসা সেটাতে আছে 26 জন। সাধারণ শিক্ষা কলেজ অর্থাৎ আমাদের যে সাধারণ যে কলেজগুলো সেখানে আসে 139 জন, বিভিন্ন পদে আছে। সড়ক ও জনপথ 2টা কোড আছে, এখানে একটায় 32 আর একটায় 9 জন। গণপূর্তে 2টা কোড, একটাতে 32 আর একটাতে 39। কৃষিতে 3টা কোড, 120, 5 এবং 33 জন এভাবে। আর শেষটা হচ্ছে রেলওয়ে প্রকৌশল, সেটা হচ্ছে 4টা কোড, একটায় 8, একটায় 1, একটায় 2 এবং আরেকটায় 1, এই আর কি। এইভাবে যদি করা হয় তাহলে টেকনিক্যাল ক্যাডারে দেখা যাচ্ছে সর্বমোট 1308 জনকে নেওয়া হবে। বুঝতে পেরেছেন? এই 1308 আর এই 452 যদি আপনারা যোগ করে দেখেন, দেখবেন সেই 1760ই হয়। তো যা হোক, এই গেল হচ্ছে ক্যাডার কোন পদে কয়জন নিবে। আপনাদের জন্য এটা দেওয়ার একটাই কারণ আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোনটা চয়েস লিস্টে কেমন হবে, কোনটা দেওয়া উচিত কোনটা দেওয়া উচিত না। গেল এটা। এবার আসেন প্রথমেই, তা হচ্ছে ক্যাডার চয়েস। এটা খুব ভালো করে খেয়াল করবেন। দেখুন, ক্যাডার চয়েসে যাদের জেনারেল পছন্দ, যারা শুধু জেনারেলি পরীক্ষা দিতে চান অর্থাৎ যারা শুধুমাত্র জেনারেল ক্যাডারে পরীক্ষা দিবেন,
তারা নিজ পছন্দ মতো ওই যে 13টা ক্যাডার জেনারেলে দেখলাম, হ্যাঁ 13টা ক্যাডার, এই 13টা ক্যাডার থেকে আপনাদের পছন্দ মতো করে আপনারা চয়েস দিবেন। তবে যেটা জরুরি, যেটা আপনারা অনেক সময় ভুল করে ফেলেন, যদি কারো পররাষ্ট্র ক্যাডার নেওয়ার ইচ্ছা থাকে, বুঝতে পেরেছেন, যদি কারো পররাষ্ট্রে যাওয়ার ইচ্ছা থাকে, ওই যে পররাষ্ট্রে মানে 15 জনকে নেওয়া হবে, তাহলে আপনারা অবশ্যই ইংলিশ ভাষণে পরীক্ষা দিবেন, মাস্ট। এটা আপনারা যারা আগে পরে পরীক্ষা দিয়েছেন তারা তো জানেন, আপনাদের জন্য ইংলিশ ভাষণে পরীক্ষা দিতে হবে, তাতে আপনাদের জন্য বেস্ট হবে। আর যদি আপনারা বাংলা ভাষণে পরীক্ষা দেন, তাতে যে খুব বেশি সমস্যা হবে কিনা এটা তো আসলে নির্ভর করবে, যারা আরও ভালো জানেন তাদের কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। তবে যাদের জেনারেল ক্যাডারে যাওয়ার ইচ্ছা আছে তারা এইভাবে যদি চয়েস দেন তাহলে ভালো হবে। তা হচ্ছে প্রশাসন প্রথম চয়েস, পুলিশ দ্বিতীয় চয়েস, পররাষ্ট্র তৃতীয় চয়েস, কর চতুর্থ চয়েস এবং অডিট পঞ্চম চয়েস, অর্থাৎ নিরীক্ষা যেটা, ঠিক আছে, এই একটা। তা হচ্ছে যারা আপনারা সরাসরি জেনারেলে যেতে চান। এখন আসেন যারা ইংরেজি, এটা বাংলা ভাষণে ছিল, এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে বাংলা ভাষণে। এবার যারা ইংরেজি ভাষণে পরীক্ষা দিতে চান, অর্থাৎ যাদের পররাষ্ট্র ক্যাডার, যাদের প্রথম চয়েস, তারা এভাবে দিলে ভালো হবে। পররাষ্ট্র নাম্বার 1 চয়েস, 2 হচ্ছে প্রশাসন, 3 হচ্ছে পুলিশ, 4 হচ্ছে কর এবং 5 হচ্ছে অডিট। এবার আসেন যারা পুলিশ ক্যাডার, যাদের প্রথম চয়েস, তারা কিভাবে দিবেন। দেখুন, পুলিশ ক্যাডার প্রথম চয়েস হলে আপনারা ওই দুইটা যেটা বললাম ওই দুইভাবেই দিতে পারেন, তবে পুলিশ চয়েসটাকে প্রথমে দিলেন। এবং মনে করেন যদি আমি পুলিশ দিলাম প্রথমে, পরে যদি পররাষ্ট্র দিই সেটা আপনার ইচ্ছা, বা যদি পরেরটা যদি প্রশাসন দিই সেটা আপনার ইচ্ছা। অর্থাৎ এই যে 5টা ক্যাডার আমি মূল বললাম, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিলেই হবে, বুঝতে পেরেছেন? গেল। এবার আসেন যারা শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডারে পরীক্ষা দিতে চান, যাদের জেনারেলে যাওয়ার কোনো ইচ্ছা নেই, বা যারা চাইলেও যেতে পারবেন না, কথার কথা অনেকেরই আছে এরকম। তো সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন, আপনাদের অনার্স এবং মাস্টার্স তো অনেকেই করে বসছেন, কিন্তু চয়েস যখন দিবেন তখন আপনার অনার্সে যে সাবজেক্টে আপনারা অনার্স করছেন, বা আপনি যে সাবজেক্টে অনার্স করছেন সেইটাকে ফোকাস করবেন। মাস্টার্স করছেন কোনটা সেটা ফোকাস করবেন না, অনার্স সাবজেক্টের উপর নির্ভর করে আপনি চয়েসটা দিবেন, এটা মাথায় রাখবেন। এবং এই 16টা ক্যাডারের মধ্যে থেকে আপনি সেভাবেই চয়েস দিবেন। আচ্ছা, এবার আসেন পরবর্তীতে যারা বোথ ক্যাডারে চয়েস দিবেন। বোথ ক্যাডারে যারা আবেদন করবেন তারা অবশ্যই ওই যে 13টা যে ক্যাডার আছে না জেনারেল, এই 13টা ক্যাডারকে এখান থেকে আপনার যেগুলো সবচেয়ে পছন্দ সেইগুলোকে আগে সিলেক্ট করবেন, বুঝতে পেরেছেন? অনেকে ভুল করে কি করেন জানেন, একটা করে জেনারেল ক্যাডার চুজ, এরপরে আবার টেকনিক্যাল ক্যাডার চুজ করে, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। আপনি কমপক্ষে অন্তত 8টা জেনারেল ক্যাডার আগে চুজ করবেন, এরপরে টেকনিক্যাল ক্যাডার চুজ করবেন। তা না হলে কিন্তু আপনার জেনারেলে যাওয়ার সম্ভাবনা বলতে পারেন যে নাই বললেই চলে, বুঝতে পেরেছেন? এই ভুলগুলো করবেন না, ঠিক আছে, মাথায় রাখবেন এটা। এবার অর্থাৎ ওই আপনি যখনই এরকম ভুল করবেন সেক্ষেত্রে আপনার টেকনিক্যাল ক্যাডার মানে পাওয়ার চান্স বেশি থাকবে, জেনারেল ক্যাডার চান্স খুবই কম থাকবে জেনারেল পাওয়ার। অনেকে করে কি, দেখা যাচ্ছে শিক্ষা ক্যাডার তার খুব পছন্দ, সে বোথ ক্যাডারে পরীক্ষা দিয়েছে, প্রথমে দিল প্রশাসন, দ্বিতীয় দিল শিক্ষা, এরপরে আবার দিল পুলিশ, এরপরে দিল পররাষ্ট্র। এটা কি হইল? এটা কিছু হইল? আপনি যদি এইটা দিতেন যে ঠিক আছে, আপনার যদি জেনারেল থেকে না যাওয়ার ইচ্ছা থাকে, আপনি যদি বোথ ক্যাডারে যাওয়ার ইচ্ছা থাকে, যদি শিক্ষাতে যাওয়ার ইচ্ছা থাকে, তো একটা কাজ করেন, তাহলে শিক্ষাটা পরে দেন, তাহলে তো ভালো হয় আপনার জন্য। যদি জেনারেলে আপনি যে পড়েন, আপনার যদি রেজাল্ট ভালো হয় তাহলে তো সুবিধা হলো। কেউ তো জেনারেলিকে নিশ্চয়ই টেকনিক্যাল ক্যাডারে যেতে চাবে না যদি সে বোথ ক্যাডারেই পরীক্ষা দেয়। মানুষ বোথ ক্যাডারে কখন পরীক্ষা দেয় যেন চাকরি মিস না হয়। তাহলে আপনি যদি সেটাকে পরবর্তীতে দেন টেকনিক্যাল ক্যাডারগুলো, আপনার চাকরি মিস হবে না, বুঝতে পেরেছেন? এটার মাথায় রাখবেন। এইবার আসেন সাবজেক্ট ভিত্তিক বা গ্রুপ ভিত্তিক বা বিভাগ ভিত্তিক কীভাবে আপনারা ক্যাডার চয়েস করবেন। খেয়াল করেন, আপনি যদি মানবিকের হন, অর্থাৎ বাংলা, ইংরেজি বা অন্যান্য সাবজেক্ট, রাষ্ট্রবিজ্ঞান, যারা মানবিক যে বিষয়গুলোতে পড়াশোনা করছেন তাদের ক্যাডার চয়েসটা এভাবে দিলে ভালো হবে। একটু খেয়াল করেন, তা হচ্ছে নাম্বার 1 প্রশাসন, 2 পুলিশ, 3 কর, 4 হচ্ছে শুল্ক আবগারি, 5 পরিবার পরিকল্পনা, অর্থাৎ যেটা জেনারেলের পরিবার পরিকল্পনা, এরপরে তথ্য, যেটা জেনারেলের তথ্য ক্যাডার যেটা, এরপরে সমবায়, তারপরে সাধারণ শিক্ষা, তারপরে তথ্য বেতার, অর্থাৎ যেটা টেকনিক্যাল ক্যাডার, এরপরে পরিবার পরিকল্পনা অর্থাৎ টেকনিক্যাল ক্যাডার, এরপরে সড়ক ও জনপথ, এরপরে মৎস্য, এরপরে জনস্বাস্থ্য প্রকৌশল, এরপরেও যদি দেওয়া যায় আপনি দিলেন, ঠিক আছে? এটা গেল মানবিকে যারা আছেন। এবার আসেন যারা বিজ্ঞানে আছেন, একটু খেয়াল করেন, বিজ্ঞানে যারা আছেন তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ যারা যারা আছেন তারা খুব ভালো করে এই জিনিসটা একটু দেখেন। আপনারা প্রথম চয়েস দিবেন হচ্ছে, যদি ইংলিশ ভাষণে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে পররাষ্ট্র দিবেন প্রথম চয়েস, যদি বাংলা ভাষণে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে প্রশাসন দিবেন প্রথম চয়েস। এই দুটা 8 পিস করে নেবেন। এরপরে দিবেন হচ্ছে পুলিশ, তারপরে দিবেন কর, তারপরে শুল্ক আবগারি, এরপরে আনসার, এরপরে পরিবার অর্থাৎ যেটা জেনারেল, অর্থাৎ জেনারেল শাখার পরিবার পরিকল্পনা, এরপরে খাদ্য, তারপরে অডিট, তারপরে হচ্ছে আবারও আপনার টেকনিক্যাল ক্যাডার যারা আছে আর কি, বা যেগুলো আছে আর কি সেইগুলা,
যদি থাকে, ঠিক আছে। এবার আসেন যারা বাণিজ্যে আছেন, তারা প্রথম চয়েস দিবেন হচ্ছে প্রশাসন। যদি আপনাদের পররাষ্ট্র বা অন্য কোথাও যাওয়ার ইচ্ছা থাকে সেটা আপনারা করলেন, তবে বাণিজ্য থেকে আসলে পররাষ্ট্র ক্যাডারে যাওয়া খুবই টাফ হয়ে যায়, ঠিক আছে। তো যা হোক, সেই জন্য আমি বললাম প্রশাসন আপনি প্রথম দিলেন, এরপরে পুলিশ, এরপরে হচ্ছে পররাষ্ট্র, এরপরে কর, এরপরে শুল্ক আবগারি, এরপরে অডিট, তারপরে তথ্য, তারপরে ডাক, তারপরে সমবায়, তারপরে আনসার, এবং এরপরে আপনি টেকনিক্যাল ক্যাডার যেগুলো আপনার পছন্দ সেগুলা। আমি কিন্তু আমার জায়গা থেকে বলতেছি এগুলো যে মানতে হবে এমন না, আপনি আপনার মতো করে চয়েস দিবেন। তবে অনেকে আইডিয়া নিতে চায় কীভাবে দিলে ভালো হয়, এবং এখানে পোস্ট ভিত্তিক দেখেই আমি দিয়েছি যে পোস্টগুলোতে বেশি আছে, যেগুলোতে যে ক্যাডারগুলোতে বেশি পোস্ট আছে আমি সেগুলোকে আগে রেখেছি, তাতে আপনার সুবিধা হবে, ঠিক আছে। তবে যদি আপনার সাবজেক্টের সাথে মিলে যায়, বুঝছেন, তাহলে কিন্তু আপনার সেই মানে ক্যাডারটাকে আগে নিয়ে আসা উচিত। ওকে, গেল এটা। যেমন ধরেন এটা এটা যেমন যেটা বলতে চাচ্ছিলাম, যেমন ধরেন কেউ ইকোনমিক্সে পড়েছে বা কেউ ফিনান্সে পড়েছে, তো তার জন্য অডিটটা তো আগে চলে আসে, ঠিক আছে। সে অডিট আগে দিল, এটা তার বিষয়, বা আপনার যদি এটা পড়ে থাকেন আপনি অডিট আগে দিলেন, আপনার বিষয় গেল। এবার আসেন হচ্ছে সবচেয়ে জরুরি যেটা, তা হচ্ছে আবেদনের সময় যা যা করবেন আর যা যা করবেন না, বাধ্যতামূলক যা যা করবেন এবং যা যা করবেন না। নাম্বার 1 হচ্ছে আপনি কোন ভাষণে পরীক্ষা দিতে চান সেটা আগে ঠিকমতো মনস্থির করুন। আপনি যদি বাংলা ভাষণে পরীক্ষা দিতে চান তাহলে বাংলা ভাষণ সিলেক্ট করে, অর্থাৎ প্রথমে যে পেজটা আসবে সেখানে বাংলা ভাষণই থাকে, সেখানে ইংলিশ ভাষণ থাকে না, অর্থাৎ ভাষণটা চেক করে নেবেন আপনি যখন অ্যাপ্লাই করবেন, বুঝতে পেরেছেন। খুব সাবধানে, যদি আপনি পররাষ্ট্রে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে ইংলিশ ভাষণটা দিয়ে অ্যাপ্লাই করবেন, এই ভাষণটা খুব ভালো মতো দেখে নেবেন। অনেকেই এটা উল্টাপাল্টা করে ফেলে, অনেকে বোঝে না, তখন কিন্তু অ্যাডমিটে চলে আসে ইংলিশ ভাষণের পরীক্ষা, তখন তো হা হা করে, হা হুতাশ করে, কিছু করার থাকে না। এগুলো সাবধান গেল। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা দেওয়ার চেষ্টা করবেন। আপনি যে ছবিটা তুলবেন ব্যাকগ্রাউন্ড সাদা দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনার যে স্বাক্ষরটা দিবেন সেটা পেঁচিয়ে দিবেন না, নর্মালি আপনার নামটা লিখবেন। পেঁচিয়ে স্বাক্ষর আপনি যদি ব্যাংকে করে থাকেন সেটা আপনার ব্যাংকের হিসাব, বাট এটা দিবেন না, না দেওয়াই ভালো। আপনি নর্মালি আপনার নামটাই শুধু লিখলে যথেষ্ট, আপনার হাতের লেখায় যেভাবে আপনি নাম লেখেন সেভাবে। কারণ হচ্ছে আপনি যখন ভাইভাতে যাবেন এইটা কিন্তু ঝামেলা করতে পারে। ধরেন আপনি যেখানে সই করেছেন, ভাইভা দেওয়ার আগে তো সই করতে হয় ওনাদের কাগজে, আপনার সইয়ের সাথে আপনার যে ওই যে অ্যাডমিট কার্ডের যে সই যদি কোনো কারণে একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু বিপদ। কিন্তু আপনি যদি সরাসরি নাম লেখেন সেটা এদিক সেদিক না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, বুঝতে পেরেছেন। যারা বেশি বেশি ভাইভা দিয়েছেন তারা এটা খুব ভালো করে জানেন। এবার আসেন ওই ছবিটা তুলবেন কী ধরনের ড্রেস পরে। ছেলেরা প্লাস মেয়েরা উভয়ই আপনারা কোট পরে ছবি তুলবেন। ছেলেরা কোট টাই পরেও ছবি তুলতে পারেন, কোনো সমস্যা নেই। মেয়েরা কোটটা পরে এবং শাড়ি পরে ছবি তুললে বেস্ট হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। এবং এই ছবিটা যখন আপনি সাইজ করবেন 300 সাইজ আর কি, চেষ্টা করবেন ওই সাইজটা যেন ছবি যেন এরকম চ্যাপটা, ছবি যেন এরকম চাপা এরকম না হয়, ছবি যেন একটু বেটে এরকম না হয়, ছবি যেন ছবির মতো করেই থাকে, সাইজের মতো করে থাকবে, বুঝতে পেরেছেন। সাবধান, এটা কিন্তু বিসিএস পরীক্ষা, এটা দিয়ে কিন্তু আপনাকে জাজ করা হবে আপনি আসলে কতটুকু সচেতন সব কিছু নিয়ে, ঠিক আছে। কেউ বলবে কিনা জানি না, বাট আমি বলে দিলাম আপনাদের এই বিষয়টা খেয়াল রাখবেন। এবার আসেন নাম্বার 3, তা হচ্ছে খুব সবচেয়ে জরুরি পয়েন্ট, এটা মাথায় রাখবেন। তা হচ্ছে চেষ্টা করবেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম দেওয়ার। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম দেওয়ার সুবিধা আছে। আপনি ভাড়া থাকেন, আপনি হলে থাকেন, যেটাই দেন, আপনি যদি আপনার বাড়ির ঠিকানাটা দেন না, তাহলে পুলিশ আপনাকে এক জায়গায় খুঁজে পাবে। অর্থাৎ যেহেতু বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম থাকে, পুলিশ কিন্তু দুই ধরনের মিস ইনফরমেশন পাবে না। আপনি বর্তমানে যেখানে আছেন সেখান থেকে একরকম ইনফরমেশন সে কিন্তু পেতে পারে যখন পুলিশ ভেরিফিকেশন হবে, আর আপনার বাড়িতে যেও একরকম ইনফরমেশন পেতে পারে। এটা যাতে না হয়, আপনি যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই দেন, সেম দেন, তাহলে ইনফরমেশন তার একটাই পাবে। আর স্থায়ী ঠিকানা যদি আপনার বর্তমান ঠিকানা দেন, যখন ভাইবা হওয়ার পর যদি আপনার নিয়োগ হয়, আপনি ওখানেই থাকলেন বা ওখানে আপনি আগেই পুলিশের সাথে যোগাযোগ করে নিলেন, এনএসআইয়ের সাথে যোগাযোগ করে নিলেন, তাহলে তাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখনই ভিন্ন ঠিকানা দিচ্ছেন, দুই জায়গায় তারা যখন যাবে, তাদের জন্য এটা একটা হ্যাসেলের বিষয়, প্লাস আপনার তথ্যগুলো কিন্তু এদিক সেদিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, বুঝতে পেরেছেন। এগুলো সাবধান, খুব সাবধান। এটা বিসিএস, এটা কিন্তু অন্য কোনো যেন তেন পরীক্ষার সার্কুলার না, বুঝতে পেরেছেন। এই খাদ্য অধিদপ্তরের সার্কুলার না যে প্রশ্ন ফাঁস হয়। দেখছেন না গতকাল শনিবার প্রশ্ন ফাঁস হয়েছে, ফালতু পরীক্ষা নেয়, ফালতু ডিপার্টমেন্ট। যা হোক, সেই ছোটোবেলা থেকে দেখতেছি সমবায়, রেল, খাদ্য, কি বলবো ভাই। যা হোক, এবার আসেন 4 নম্বর যেটা, সেটা হচ্ছে বুকের যে মাপ। যারা বিভিন্ন ধরনের পুলিশ ক্যাডার বলেন বা আনসার ক্যাডারে, এগুলোতে তো এগুলো খুব বেশি জরুরি। বুকের যে মাপ, ঠিক আছে, এই বুকের মাপ, আপনার ওজন, আবার আপনার যে উচ্চতা যেটা দিবেন সেটা আপনার যে লেটেস্ট যে তথ্য বা আপডেট করেছেন সেই অনুসারে দিবেন। বেশি দিবেন না, কমও দিবেন না, চেষ্টা করবেন একেবারে এক্সাক্ট দেওয়ার, নাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন ভাই,
খুব বিপদে পড়ে যাবেন। এটা কিন্তু অতিরিক্ত আপনি 1 সেন্টিমিটার বাড়িয়ে দিলেন আপনার উচ্চতা, যে না আমার মানে তো পুলিশ হবে না, আপনার কিন্তু ওই সব কিছু চলবে, লাস্টে যখন যে আপনি ওইখানে যখন হাইটে যাবেন না, বাদ, এগুলো করেন না, ঠিক আছে। আর একটা কথা যেটা আমি এখানে লিখি নাই, সেটা আমি বলি আমার ভিডিওটা শেষ করব। তা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা সাবমিট দেওয়ার আগে চেক করি না আবেদন। আপনি সাবমিট দেওয়ার আগে বারবার চেক করবেন। 3 দিন তো সময় থাকে টাকা দেওয়ার জন্য। টাকা কিন্তু একবার দিয়ে ফেললে আর যতই আপনি করেন না কেন হাহুতাশ, কোনোভাবেই কোনো কাজ হবে না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বুঝতে পেরেছেন? আপনি যদি মনে করেন যে আপনি মানে সাবমিট দিয়ে ফেলছেন, টাকা দেননি, কিন্তু আপনার এই সাবমিটে ভুল হয়েছে, ভাই টেনশন নেওয়ার কোনো কিছু নাই, কোনো সমস্যা নাই। ওই অ্যাপ্লাইটা ওইটাই টাকা পাঠাবেন না, অর্থাৎ ওই যে ইউজার আইডি ওইখানে টাকা পাঠাবেন না, হয়ে গেল। আপনি আবার নতুন করে করেন, আবার ঠিকঠাক করে করেন, একটু কষ্ট হবে, নতুন করে করেন, আবার নতুন করে আবার ঠিকমতো দেখেন, সব দেখে টেকে লাগলে একদিন সময় নেন, তারপরে আপনি অ্যাপ্লাই করেন। বুঝতে পেরেছেন? আর 4 তারিখে যদি অ্যাপ্লাই শুরু, অনেকে করেন কি জানেন, অতিরিক্ত স্মার্ট, ওভার স্মার্ট, তারা 4 তারিখে 10টা বা 10টা যদি টাইম দেয় অ্যাপ্লাইয়ের, তারা 11টা 12টার মধ্যে অ্যাপ্লাই করে ফেলে। এটা করেন না, 2-3 দিন একটু মানে ওয়েট করেন। আপনি 7-8 তারিখের দিকে করেন, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আপনি করতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় সার্কুলার দেওয়ার সাথে সাথে তারা অনেক কিছু অ্যাড করতে পারে না। বুঝতে পেরেছেন? নতুন করে যখন একটা পেজ তারা সেট আপ করে, অ্যাপের মতো করে সেট আপ করে, অনেক কিছু অ্যাড হয় না। ওই আপনি যখন অ্যাপ্লাই করতেছেন দেখা যাচ্ছে যে এদিক সেদিক হয়ে যেতে পারে। আপনি আপনার মতো করে অ্যাপ্লাই করে ফেলছেন, কিন্তু পরবর্তীতে তারা আপডেট করেছে, তারা কিন্তু আপনাকে জানাবে না। আপনার অ্যাপ্লাই দেখা গেলো তাদের সাথে, তাদের ওটা তো ডিলিট, আগেরগুলো তো ডিলিট হয়ে গেছে, অ্যাপ্লাইটা গেল না। এরকম একটা জিনিস হয়েছিল আমার বেলায়। আমি যখন আমার পোস্টে যখন আমি মানে অ্যাপ্লাই মানে যখন আমি যখন আমার জয়েন করবো, আমার নিয়োগের পরে জয়েনের সময়, তখন আমাদের বলে যে আপনারা আপনাদের মেসেজ পাঠাবেন এই মানে জিমেইলে পাঠাবেন, এবং আপনার যে জিনিসগুলো লাগবে বা এই বিষয়ে এখানে পাঠাবেন, এই সময় পাঠাবেন, এরকম করে বলে। আমি কিন্তু পাঠিয়েছিলাম খুব দ্রুত, কিন্তু সরি, আমার যখন আমি নন ক্যাডার ছিলাম, যখন আমার ওই নন ক্যাডারের চয়েস দিয়েছিল সেই মুহূর্তে, এখন ওই সময় যখন আমি এটা পাঠিয়েছিলাম, তখন আমার ওই জিনিসগুলো সবই আমি দিয়েছি, আমি তো নিশ্চিন্তে আছি। কিন্তু পরে আমাকে আবার মেসেজ দিয়েছে যে আপনার এই জিনিসগুলো যায়নি, আমাদের ওয়েবসাইট আপডেট করা হয়েছে, আপনি আবার এগুলো পাঠান। তা এরকম যদি দিয়ে দেয় তো কপাল ভালো, আর যদি না দেয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাই গেছে গা। বুঝতে পেরেছেন? তাই কয়টা দিন পরে অ্যাপ্লাই করলেই ভালো, ঠিক আছে? সবাইটা দেখেন, সবাই কী করতেছে, যখন দেখবেন যে একটা স্টেবল অবস্থায় আসছে তখন আপনি করেন, কিন্তু একেবারে শেষের দিকে যে অ্যাপ্লাই করেন না। ওকে, তো এই ছিল আলোচনা। আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ চেষ্টা করেছি। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা না বুঝতে পেরেছেন আমি জানি না, আমাকে জানাবেন। আশা করি আপনাদের উপকারে আসছে, আপনাদের সমস্যাগুলো সমাধান হবে। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।